এবং আমাদের অনেকের ফোন ক্যামেরা থেকে শুরু করে চিন্তাই করে নিয়ে যায় তারা। এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছে অফিস্টিকের আঘাতে। তো আমরা তিনজনের তারা মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যিনি আইনমন্ত্রী দেশের, সেখানে তার এলাকায় যদি এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হয়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আইনমন্ত্রী তার জায়গা থাকতে পারে না। ঠিক ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত এবং আইনমন্ত্রীকে দ্রুত পদত্যাগ করিয়ে তারিখে বিচারের আওতায় আনা উচিত। আইনমন্ত্রী যখন একজন সন্ত্রাসী হন, তার হাতে বাংলাদেশের আইন নিরাপদ না। ওনার হাত দিয়ে জুলাই সংস্কারের যে আমাদের আইনগুলা হয়েছিল, সেগুলা কিন্তু প্রত্যেকটা আইন রহিত করা হয়েছে তার হাত দিয়েই। যতদিন এই আইনমন্ত্রী থাকবে, ততদিন বাংলাদেশের সংস্কার এবং আইন নিরাপদ নয়। আমরা অতি দ্রুত তার এবং গুন্ডা পান্ডা বাহিনী যারা এখানে অ্যাটাক করেছে আমাদের উপর অফিস্টিক দিয়ে, তাদের আমরা বিচার চাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো এটা বিচার করবেন, অথবা আমরা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও দিব। এটা আমরা বিচার নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ওরা ফেসবুকে ওপেনলি পোস্ট দিয়ে পদ্মারি নেতারা ছাত্র দলের আগে থেকে পরিকল্পনা ছিল। এখানে ওরা দুই গ্রুপ পরিকল্পনা করছে। ফেসবুকে কি প্রোগ্রাম ছিল এবং কি ঘটলো, ফেসবুকে আসির ভাই যথেষ্ট বলেছেন। ফেসবুকে তারা গত তিন দিন ধরেই তারা নানা রকম হুমকি দিয়ে আসছিল হামলা করবে, এবং যেটা তারা অলরেডি করেছে। তো সন্ত্রাসের সাথে মানে এটা আমরা তো আসলে সন্ত্রাসের ভাষায় কথা বলি না। এইখানে মসজিদে কয়েক হাজার মানুষের জমায়েত হয়ে গিয়েছিল। মসজিদের মুসল্লিদের সুবিধার্থে, তাদের যেন কষ্ট না হয়, এজন্য আমরা চেষ্টা করছিলাম দ্রুত বের হয়ে আসার। ইভেন অনেক মুসল্লি কিন্তু ওনাকে দেখতেও পারেন নাই, যেহেতু আমরা মসজিদের পিছনে ছিলাম। মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা দ্রুত জায়গাটা ত্যাগ করতে চেয়েছি, এবং এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করে। দেশীয় অস্ত্র নিয়ে, হকি স্টিক নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মী এবং বর্তমান এনসিপি, ছাত্র শক্তি, যুব শক্তি নেতাকর্মীদের উপর তারা মানে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এই অলরেডি 3 জন হসপিটালাইজড। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে গত 3 দিন ধরে যখন এই হুমকি তারা দিয়ে আসছিল সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন মাধ্যমে, তখন কিন্তু আমরা প্রশাসনকে বারংবার অবহিত করেছি। গত পরশু আমি ঝিনাইদহ জেলা এসপি বরাবর এবং ডিসি মহোদয় বরাবর আমি কিন্তু চিঠি দিয়েছি নিরাপত্তার জন্য, এবং তারা আমাকে বারবার আশ্বস্ত করেছেন যে তারা নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং তারা এও আশ্বস্ত করেছেন যে এখানকার বিএনপির নেতাকর্মীদের সাথে তারা কথা বলেছেন যাতে এই যারা হুমকি দিচ্ছে তাদেরকে নিবৃত্ত করা হয়। কিন্তু আমরা দেখলাম যে এখানে আমরা যখন বের হচ্ছি, আমরা প্রশাসনের কাউকে তো পাইনি। সিভিল ড্রেসও প্রশাসন ছিল কিনা আমরা কাছে কোনো উপস্থিতি দেখতে পাইনি। এবং আমাদের যেটা ধারণা সেটা হচ্ছে, বর্তমানে যেহেতু বিএনপির জেলা প্রেসিডেন্ট এখানকার জেলা পরিষদের প্রশাসক, তো প্রশাসনটা আসলে তাদের কথাই চলে। আমার ধারণা প্রশাসনের একটা ইচ্ছাকৃত নেগলিজেন্স ছিল, এবং এটা ছিল এই হামলাকে ফ্যাসিলিটেট করার জন্য। প্রশাসন উপরে উপরে নামকা ওয়াস্তে তারা বলেছে প্রোটেকশন দিবে, তারা থাকবে, কিন্তু তারা এখানে কোনো ভূমিকা পালন করে নাই। এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর সাথে আওয়ামী লীগের আমলে আমরা যেমন দেখেছিলাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং পুলিশ একসাথে তারা গুলি চালাইতো, ঠিক একই সাথে আমরা দেখলাম যে প্রশাসনের সাথে তারা একরকম সমঝোতা করে আজকে তারা, এবং শুধুমাত্র এই হামলাকারী সন্ত্রাসীদেরকে আমরা জবাবদিহিতার আওতায় আনবো না। এই যে প্রশাসন, দলকানা ন্যাক্কারজনক প্রশাসন, এই প্রশাসনকেও আমরা জবাবদিহিতার আওতায় আনবো ইনশাআল্লাহ। আমরা জুলাই দেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা নিজেরা কোনো কৃতিত্ব দাবি করি না, পুরো বাংলার জনগণ আমাদের সাথে ছিল। আমরা নতুন কোন নব্য সন্ত্রাসীদেরকে ভয় পাই না। এই 100 বছরের সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিস্ট শাসক হাসিনাকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি। কাজেই শুধুমাত্র আমরা ভায়োলেন্স চাইনি বলে আজকে কোনো পাল্টা আক্রমণ এখানে হয়নি। আমরা এটা আইনগত ব্যবস্থা নিব এবং প্রশাসন এবং এই সন্ত্রাসীগুলোকে আমরা জবাবদিহিতার মধ্যে আনবো। ধন্যবাদ। চলেন।